ক্যারিবিয়ান সাগরের মাঝখানে একটি পরিবার তাদের ইয়েটে ছুটি কাটাচ্ছিল। মা জুলিয়া সাঁতার কাটার জন্য পানিতে ঝাঁপ দেয়। বিশ্রাম নেওয়ার সময় সে কিছু অদ্ভুত অনুভব করে, কিন্তু যেহেতু আশেপাশে কিছু দেখা যায় না সেভাবে হয়তো এটা তার ভুল। কয়েক সেকেন্ড পর আবার সেই অদ্ভুত অনুভূতি হয়। এবারও কিছু চোখে পড়ে না, কিন্তু এখন সে ভয় পেয়ে যায় এবং ইয়েটের দিকে সাঁতার কাটা শুরু করে। ঠিক তখনই হঠাৎ কেউ তার পা টানতে শুরু করে এবং সে জোরে জোরে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। তার মেয়ে ক্যাসি হেডফোন লাগিয়ে গান শুনছিল, তাই সে কিছুই শুনতে পায় না। স্বামী টম এবং ছেলে ব্যান মাছ ধরায় ব্যস্ত ছিল। জুলিয়া পানির ওপর ভেসে থাকার চেষ্টা করে, কিন্তু মুখে পানি ঢুকে যাওয়ায় চিৎকার করা কঠিন হয়ে যায়। কিছুক্ষণ পর টমের মনে হয় অনেকক্ষণ ধরে সে জুলিয়াকে দেখেনি। সে ইয়েটে তাকে খুঁজে এবং তারপর স্ত্রীকে বিপদে পড়া অবস্থায় দেখে ফেলে। সে বাচ্চাদের ডাকে ইয়েটকে সেই দিকে নিয়ে যায় এবং পানিতে ঝাঁপ দেয়। দ্রুত জুলিয়ার কাছে পৌঁছে তাকে সামলে নিয়ে ইয়েটের দিকে সাঁতার কাটে। বাচ্চারা দুজনকে উপরে টেনে তোলে, পরিবার জুলিয়াকে সামলায়, কিন্তু জুলিয়া নিজেকে বোঝায় যে হয়তো ঢেউয়ের কারণে এমন হয়েছে। রাতে সবাই মিলে ভ্যানের জন্মদিন উদযাপন করে। ক্যাসির কাছে তার বয়ফ্রেন্ডের কল আসে, তখন সে ল্যাপটপ নিয়ে বাইরে চলে যায়। ভিডিও কলে তার বয়ফ্রেন্ড দেখায় যে শহরের ওপর বড় বড় কালো মেঘ ছেয়ে গেছে। কল গ্লিচ হয়ে ফ্রিজ হয়ে যায়। ক্যাসি এই কথা পরিবারকে জানাতে আসে, কিন্তু টম বলে হয়তো জমি থেকে দূরে থাকার কারণে সিগন্যাল দুর্বল। ঠিক তখনই সবাই একটি শব্দ শুনে। তারা বাইরে গিয়ে দেখে একটি তিমি মাছের দল পাশ দিয়ে যাচ্ছে। টম ব্যাখ্যা করে যে তিমি মাছ সবসময় পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড অনুসরণ করে, কিন্তু যখন ঝড় আসে তখন তারা বিভ্রান্ত হয়ে যায়। হঠাৎ ইয়েট জোরে কেঁপে ওঠে এবং ভ্যান পড়ে যায়। টমের চিন্তা হয় ইয়েটের কোনো ক্ষতি হয়েছে কিনা, তাই সে ডাইভ নিয়ে নিচে চেক করতে যায়। কিছুক্ষণ পরে সে উপরে ফিরে আসে, কিন্তু তার কাঁধে একটি বড় ক্ষত থাকে। জুলিয়া সঙ্গে সঙ্গে তার ক্ষত সেলাই করে। টম বলে পানির নিচে তার মনে হয়েছিল তার পেছনে কোনো বিশাল জীব ছিল, কিন্তু যখন সে ঘুরে তাকায় তখন প্রোপেলারের সাথে কেটে যায়। সে বলে যাই ছিল সেটা খুব বড় ছিল। টম ইয়েটে বেশ ক্ষতি দেখতে পায়, তাই তাদের সাহায্য ডাকতে হয়। জুলিয়া বারবার রেডিওতে চেষ্টা করে, ক্যাসি ফোনে সিগন্যাল খোঁজে, কিন্তু কিছুই কাজ করে না। ঠিক তখন ক্যাসি এক অদ্ভুত প্রাণী দেখতে পেয়ে চিৎকার করে ওঠে, কিন্তু সেটা আসলে ভ্যান, যে মাস্ক পরে মজা করছিল। কিছুক্ষণ পর ইয়েট পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং সমুদ্রের মাঝখানে আটকে পড়ে। জুলিয়া রেডিওতে একটি শব্দ শোনে, কিন্তু শব্দ এত খারাপ যে কিছু বোঝা যায় না। টম পরিবারকে জানায় তাদের কাছে মাত্র 4 দিনের খাবার পানি বাকি আছে এবং এখন তাদের কোনো মাছ ধরার নৌকার অপেক্ষা করতে হবে। হঠাৎ রাডারে কিছু ধরা পড়ে এবং পরিবার একটি অদ্ভুত শব্দ শোনে। সবাই দৌড়ে বাইরে আসে এবং অবাক হয়ে দেখে অনেকগুলো উল্কাপিণ্ড মাটিতে পড়েছে। যেখানে যেখানে উল্কাপিণ্ড পড়ছে সেখানে বড় বড় বিস্ফোরণ হচ্ছে। একটি উল্কাপিণ্ড পানিতে তাদের কাছে পড়ে। তখন টম সঙ্গে সঙ্গে ইয়েট চালানোর চেষ্টা করে। ইঞ্জিন কষ্ট করে চালু হয়, কিন্তু তখনই আরেকটি উল্কাপিণ্ড সেই এলাকায় আঘাত করে। পরিবার ভয়ে একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে। তখন টম বুঝতে পারে যে যেসব আগুনের গোলা পড়ছে সেগুলো উল্কাপিণ্ড নয়, বরং স্যাটেলাইট। সেই সময় ভ্যান দেখে ইয়েট থেকে ধোঁয়া বের হচ্ছে। টম চেক করে নিশ্চিত হয় যে ইঞ্জিন নষ্ট হয়ে গেছে। বাতাস জোরে বইতে শুরু করলে পরিবার ইয়েটের ভেতর লুকিয়ে পড়ে, খেয়াল না করেই যে কম্পাস খুব দ্রুত ঘুরছে। ইয়েট জোরে জোরে কাঁপতে থাকে। ভ্যান আবার পড়ে যায় এবং এবার সে আঘাত পায়। ঢেউ দ্রুত ইয়েটের সাথে আঘাত করতে থাকে। টম কষ্ট করে বাইরে গিয়ে লাইফ জ্যাকেট নিয়ে আসে। ঠিক তখনই বিদ্যুৎ চলে যায়। টম সঙ্গে সঙ্গে পাওয়ার বক্সের বোতাম চাপ দেয় এবং আলো ফিরে আসে। সেই সময় ভ্যান লক্ষ্য করে জুলিয়ার নাক থেকে রক্ত পড়ছে। জুলিয়ার মাথা ঘুরতে থাকে আর ক্যাসি সিঙ্কের কাছে গিয়ে বমি করে ফেলে। টম বারবার রেডিও ট্রাই করতে থাকে, কিন্তু কোনো সিগন্যাল পায় না। হঠাৎ এক তীব্র হাইপিচ শব্দ শোনা যায় এবং বাতাস আরও জোরে বইতে শুরু করে। জুলিয়া দরজা বন্ধ করার চেষ্টা করে, কিন্তু একটি হ্যাচ খুলে যায় এবং বাতাস জানালাগুলো ভাঙতে শুরু করে। টম একটি ফ্লেয়ার জ্বালায় এবং কিছুক্ষণ পর চারদিকে অন্ধকার ছেয়ে যায়। পরের সকাল পরিবার হতবাক হয়ে জেগে ওঠে যে তারা ঝড় থেকে বেঁচে গেছে, কিন্তু ইয়েট অর্ধেক ধ্বংস হয়ে গেছে। তারা বাইরে এসে দেখে সমুদ্রের পানি উধাও হয়ে গেছে এবং ইয়েট এখন মাটিতে আটকে আছে। এটা দেখে সবাই শক হয়ে যায়। ক্যাসি সিগন্যাল চেক করে, কিন্তু নেটওয়ার্ক একদম ডাউন। ব্যান দুটি মৃত কাঁকড়া নিয়ে খেলতে শুরু করে। টম কম্পাস চেক করে এবং দেখে সেটা উল্টে গেছে। এটা শেষবার ঘটেছিল 7 লাখ বছর আগে। ক্যাসির মনে হয় তার বয়ফ্রেন্ড হয়তো মারা গেছে এবং সে ভেঙে পড়ে। জুলিয়া তাকে বোঝাতে এলে ক্যাসি তাকে দূরে ঠেলে দিয়ে লুকাতে চলে যায়। জুলিয়া এবং টম বাকি থাকা সরঞ্জাম দেখে। ভ্যান তার জন্মদিনের বেলুনগুলো একটি পাথরের সাথে বেঁধে দেয়, যাতে হয়তো কোনো বেঁচে থাকা মানুষ দেখে ফেলতে পারে। টম আবার রেডিও ট্রাই করে এবং এবার এক ব্যক্তির সাথে সংযোগ হয়ে যায়। তার নাম নাও এবং সে একটি সাবমেরিনের ক্যাপ্টেন। তার সাবমেরিনও মাটিতে আটকে গেছে। সে নিশ্চিত করে যে ম্যাগনেটিক পোলস উল্টে গেছে, তাই সমুদ্র পিছিয়ে গেছে এবং ভূমি ডুবে গেছে। সে বলে এখন পর্যন্ত সে আর কোনো বেঁচে থাকা মানুষ দেখেনি এবং কমিউনিকেশন সিস্টেম পুরোপুরি বন্ধ হয়ে গেছে। সে আরও বলে পোলস আবার উল্টে যাবে এবং হয়তো 1 সপ্তাহের মধ্যে সমুদ্রে পানি ফিরে আসবে। সে পরিবারকে সতর্ক করে যতটা সম্ভব উঁচু জায়গায় উঠতে, কারণ পানি ফিরে এলে তা খুবই বিপজ্জনক হবে। সে জানায় তার পার্টনার দুর্ঘটনায় মারা গেছে এবং সাবমেরিনে মাত্র 3 জনের জায়গা আছে। জুলিয়া ও টম তাকে অনুরোধ করে তাদের সন্তানদের বাঁচাতে। সে তাদের নিজের কোঅর্ডিনেটস দিয়ে দেয়। টম হিসাব করে সাবমেরিনে পৌঁছাতে 2-3 দিন লাগবে। সে পরিবারকে বলে আজ রাতে ভালো করে বিশ্রাম নিতে, কাল সকালে তারা রওনা দেবে। পরের সকালে
সকালে পরিবার জিনিসপত্র গুছাচ্ছিল, তখন টম কাছাকাছি কিছু নড়াচড়া দেখতে পায়। সে দেখে একজন ল্যাংড়া মানুষ যার হাতে একটি হারপুন এবং সঙ্গে একটি কুকুর যা ক্রমাগত ঘেউ ঘেউ করছে। টম তার কাছে যায় এবং তাকে একটি পানির বোতল দেয়, কিন্তু লোকটি এমন ভাষায় কথা বলে যা টম বুঝতে পারে না। পানি পান করার পর সেই অচেনা ব্যক্তি হঠাৎ টমের মাথায় বোতল দিয়ে আঘাত করে এবং তার মুখে জোরে লাথি মারে। জুলিয়া ভয়ে দৌড়াতে থাকে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে যায়। লোকটি টমের পেটে হারপুন ঢুকিয়ে দেয়। টম কয়েক মুহূর্ত ছটফট করে এবং তারপর সে তার গলাও কেটে দেয়। এরপর লোকটি জুলিয়ার পেছনে দৌড়ায় এবং তার দিকে হারপুন ছুঁড়ে মারে, যা তার কাঁধে আঘাত করে। জুলিয়া ব্যথা সহ্য করে ইয়েটের ভেতরে দৌড়ে যায় এবং বাচ্চাদের বলে লুকিয়ে পড়তে। সে দরজা লক করে দেয়। ক্যাসি এবং ভ্যান সোফার ভেতর ঢুকে পড়ে। জুলিয়া তাদের হাতে ফ্লোয়ার গান ধরিয়ে দেয় এবং নিজে একটি ছুরি নিয়ে বাথরুমে লুকিয়ে পড়ে। লোকটি দরজায় জোরে জোরে ধাক্কা দিতে থাকে এবং শেষ পর্যন্ত ভেতরে ঢুকে যায়। প্রথমে সে কিছু খাবার তুলে নেয় এবং তারপর ইয়েটের ভেতর এদিক ওদিক খুঁজতে শুরু করে। তারপর সে বাথরুমের দিকে যায়, কিন্তু জুলিয়া বুদ্ধিমত্তার সঙ্গে একটি ছোট ছিদ্র দিয়ে বাইরে বেরিয়ে যায়। লোকটি ভাবে জুলিয়া পালিয়ে গেছে, কিন্তু সে যখন ধীরে ধীরে বের হতে যায় তার কুকুর তাকে দেখে ফেলে এবং ঘেউ ঘেউ করতে শুরু করে। কুকুরটি তার উপর ঝাঁপিয়ে পড়ে, তখন জুলিয়া ছুরি দিয়ে তাকে মেরে ফেলে। কুকুরের চিৎকার শুনে লোকটি বাইরে আসে এবং নিজের কুকুরের লাশ দেখে ভীষণ রেগে যায়। এই সময় জুলিয়া ইয়েটের অন্য পাশ দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করে। সে উপরে উঠে ভাঙা জানালা দিয়ে ভেতরে ঢুকতে যায়, কিন্তু লোকটি আগেই সেখানে পৌঁছে যায়। সে তাকে ধরে জোরে ঘুষি মারে, ফলে সে নিচে পড়ে যায়। জুলিয়া আসবাবপত্র ধরে নিজেকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু লোকটি তাকে লাথি মেরে দূরে ফেলে দেয়। তারপর সে তার কবজির ওপর পা রাখে যাতে সে ছুরি ছেড়ে দেয়। এরপর তার চুল ধরে তার মুখ মাটিতে আছড়ে মারে ও সোফায় ছুঁড়ে ফেলে তার গলায় চেপে ধরতে থাকে। ক্যাসি বাইরে বেরিয়ে ফ্লেয়ার গান ছোড়ে, যা সরাসরি লোকটির পায়ে লাগে। সে আগুনে জ্বলে ওঠে এবং ইয়েটে আগুন ছড়িয়ে পড়তে থাকে। বাচ্চারা সঙ্গে সঙ্গে দৌড়ে পালায়, কিন্তু জুলিয়া ফিরে আসে। সে লোকটিকে একটি লাথি মেরে ফেলে দেয়, ম্যাপ আর ব্যাগ তুলে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ভ্যান আর কেসি তাদের বাবার কাছে গিয়ে কাঁদতে থাকে। জুলিয়াও তাদের সঙ্গে বসে পড়ে এবং তিনজন মিলে চোখের পানিতে টমকে শেষ বিদায় জানায়। ঠিক তখনই সেই ভয়ঙ্কর লোকটি আবার ইয়েট থেকে বেরিয়ে আসে। কিছুক্ষণের মধ্যেই ইয়েট একটি বড় বিস্ফোরণের সঙ্গে উড়ে যায়। কিছু দূর যাওয়ার পর তারা একটি ছোট ঝর্ণার পাশে থামে একটু বিশ্রাম নেওয়ার জন্য। ক্যাসি ভাবে হয়তো সেই পাগল লোকটি তাদের বেলুন দেখে কাছে এসেছিল। এটা শুনে ব্যান নিজেকে দোষী মনে করতে শুরু করে। জুলিয়া তাকে বোঝায় এতে তার কোনো দোষ ছিল না এবং সবাইকে এগিয়ে যেতে বলে, কারণ লোকটি এখনও তাদের পিছু নিয়েছে। রাস্তায় একটি ছোট পুকুরের পাশে ব্যান একটি মৃত হ্যামারেড হাঙ্গর দেখে অবাক হয়ে যায়। তখন জুলিয়া লক্ষ্য করে লোকটি আবার তাদের কাছে চলে আসছে। সবাই দৌড়ে একটি বালুর টিলা থেকে নিচে পড়ে যায়। সেখানে তারা বিষাক্ত বজ্র দেখতে পায়। পরিবার সতর্কভাবে সেটি পার হয়ে যায় এবং মনে হয় তারা লোকটির হাত থেকে বেঁচে গেছে। হাঁটতে হাঁটতে তারা বড় বড় মৃত সামুদ্রিক প্রাণী এবং সমুদ্রের নিচে জমে থাকা সব প্লাস্টিক দেখতে পায়। ব্যান ধীরে ধীরে হাঁটতে শুরু করলে জুলিয়া বুঝতে পারে যে সে ডিহাইড্রেশনের কাছাকাছি। সে সবাইকে থামতে বলে। যখন সে পানির বোতল দেখে তখন সে চমকে ওঠে। বোতলে প্রায় কোনো পানি অবশিষ্ট নেই। ক্যাসি বুঝতে পারে হয়তো সে বোতল ঠিকমতো বন্ধ করেনি। জুলিয়ার আগে চিৎকার করে বলে তার অসাবধানতার জন্যই পানি শেষ হয়ে গেছে। ক্যাসি জবাব দেয়, এতে কি আসে যায়, যাই হোক আমরা তো বাঁচবো না। দুজনের মধ্যে দীর্ঘ তর্ক হয়, তবুও পরিবার এগিয়ে চলতে থাকে। কিছুক্ষণ পর তারা একটি বিধ্বস্ত বিমান দেখতে পায়। ভেতরে কিছু নড়াচড়া দেখে সবাই ভয় পায়, কিন্তু সেটা শুধু কিছু পাখি ছিল। পরিবার সিদ্ধান্ত নেয় রাতটা এখানেই বিমানের ভেতর কাটাবে। তারা সামান্য কিছু খাবার ভাগ করে খায় এবং জুলিয়া টমের জ্যাকেটে একটি পারিবারিক ছবি খুঁজে পায়। সেটা দেখে তার হৃদয় ভেঙে যায়। ক্যাসি জিজ্ঞেস করে, মা, আপনি আর বাবা কিভাবে প্রেমে পড়েছিলেন? জুলিয়া হালকা হেসে বলতে শুরু করে, টম হাসপাতালে আমার রোগী ছিল। তারপর একদিন সে ফুল আর একটি সুন্দর কবিতা নিয়ে তার ভালোবাসা প্রকাশ করেছিল। রাতের মাঝখানে ক্যাসি প্লেন থেকে বাইরে যায়। তখনই সেই ভয়ঙ্কর লোকটি পিছন থেকে তাকে ধরার চেষ্টা করে, কিন্তু জুলিয়া হঠাৎ পিছন থেকে তার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং বারবার ছুরি দিয়ে আঘাত করে তাকে মেরে ফেলে। ক্যাসি তার মাকে জড়িয়ে ধরে শান্ত করে। পরের সকালে লোকটি লাশের ওপর পোকা ঘুরে বেড়াতে থাকে। পরিবার লক্ষ্য করে যে তার শরীরে অনেক কামড়ের দাগ রয়েছে, মানে এই এলাকার কোনো বিপজ্জনক প্রাণী লুকিয়ে আছে। তারা সেখান থেকে বেরোতেই কাকড়া তার মুখ থেকে বেরিয়ে আসে। কয়েক ঘন্টা পরে জুলিয়া আর ক্যাসি মানচিত্র দেখছিল, কিন্তু ব্যান আস্তে করে সামনে এগিয়ে যায়। জুলিয়া চিৎকার করে বলে থামো, কিন্তু ব্যান একটি পুকুরের ঝুঁকে পানি খেতে শুরু করে। জুলিয়া সঙ্গে সঙ্গে তাকে টেনে বের করে এবং বোঝায় যে অচেনা পানি তাকে অসুস্থ করতে পারে। রোদ খুব তীব্র হয়ে যায়, তাই পরিবার তাদের মাথা কাপড় দিয়ে ঢেকে নেয়। ভ্যানের মাথা ঘুরতে শুরু করে। তখন তারা কিছু পুরনো চেয়ার খুঁজে পায় এবং জুলিয়া ও ক্যাসি সেগুলো দিয়ে একটি অস্থায়ী আশ্রয় বানিয়ে নেয়। জুলিয়া ব্যানকে ইঞ্জেকশন দেয় এবং ঠিক করে যে তারা সেখানেই রাত কাটাবে। সকালে জুলিয়া একটি অদ্ভুত শব্দ শুনে জেগে ওঠে। বাইরে গিয়ে দেখে কাকড়ার একটি বড় জার তাদের দিকে আসছে। সে সঙ্গে সঙ্গে বাচ্চাদের জাগায় এবং তিনজন দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে তারা একটি বড় কার্গো জাহাজ দেখতে পায়। সেখানে তিনজন ক্রু সদস্য বেঁচে ছিল। একজন মহিলা তাদের সাহায্য করতে চায়, কিন্তু বাকি দুইজন পুরুষ রাজি হয় না এবং তিনজন পরিবারকে বাইরে রেখে কন্টেইনার লক করে দেয়। কাকড়ারা কাছে চলে আসে। জুলিয়া বাচ্চাদের কন্টেইনারের উপর উঠিয়ে দেয়। নিজে যখন উঠতে যায় কাকড়ারা তার পা জোরে কামড়ে ধরে। বাচ্চারা তাকে টেনে উপরে তোলে।
চলে, না হলে সে নিচে পড়ে যেত। ক্যান্টিনারের একটি ছিদ্র দিয়ে অর্ধেক কাকড়া ভেতরে ঢুকে যায়। ক্রু সদস্যরা গুলি চালানো শুরু করে, কিন্তু কাকড়ারা তাদের ওপর প্রভাব বিস্তার করে এবং দুজনকে মেরে ফেলে। শেষ লোকটি ছাদের একটি ছিদ্র পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু কাকড়ারা তাকে নিচে টেনে নেয় এবং সেও মারা যায়। জুলিয়া তার ক্ষত ব্যান্ডেজ বেঁধে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পরে জেগে উঠে সে নিজেকে বালির ঝড়ের মধ্যে একা খুঁজে পায়। সে আতঙ্কিত হয়ে বাচ্চাদের খুঁজতে শুরু করে। একটি মৃত মহিলার অস্ত্র তুলে নিয়ে জোরে জোরে চিৎকার করে। ক্যাসি তার আওয়াজ শুনে ফিরে আসে এবং জানায় যে সেও ব্যান সাহায্য খুঁজতে গিয়েছিল, কিন্তু কাউকে পায়নি। তারপর তারা ব্যানের সঙ্গে দেখা করে, যে একটি খোলা ক্যান্টিনার খুঁজে পায় যেখানে তারা জ্বর থামা পর্যন্ত থাকতে পারে। জুলিয়া টমের লাইটার বের করে এবং নিজের ক্ষত আগুন দিয়ে পুড়িয়ে বন্ধ করে, যা খুব যন্ত্রণাদায়ক ছিল। জ্বর থামার পর তারা আরেকটি ক্যান্টিনার খুঁজে পায় যেখানে অনেক পানির বোতল ছিল। লাশগুলো পরীক্ষা করতে গিয়ে তারা একটি রেডিও ও একটি বন্দুক পায়। জুলিয়া নৌকার সঙ্গে যোগাযোগ করে এবং জানায় যে মানচিত্র হারিয়ে গেছে। তখনও নাও জানায় যে তাদের ওপর অর্থোপোডরা আক্রমণ করেছিল। তারা এখন এই প্রাণী যারা অক্সিজেনের কারণে পুরোপুরি পাগল হয়ে গেছে। নাও পরিবারকে দূরত্ব করতে বলে, কারণ তার যন্ত্রপাতি হিসাব করেছে যে সমুদ্রের প্রত্যাশার চেয়ে দূরত্ব ফিরে আসবে এবং তাদের কাছে মাত্র কয়েক ঘন্টা সময় আছে। সে একটি ফ্লেয়ার ছোড়ে এবং পরিবার সেই দিকে হাঁটা শুরু করে। দীর্ঘ হাঁটার পর পরিবার একটি ভাঙা টয়লেট পায় যেখানে ব্যান প্রস্রাব করে। এখন তারা অবশেষে সাবমেরিনকে কাছেই দেখতে পায়, কিন্তু সেখানে পৌঁছাতে তাদের একটি বড় পাথরের রাস্তা পার হতে হবে। তারা পথ দিয়ে যাওয়ার সময় দেয়াল কাঁপতে শুরু করে এবং পাথর পড়তে থাকে, যার ফলে ভয়ঙ্কর ভূমিধস হয়। জুলিয়ার সঙ্গে সঙ্গে তার বাচ্চাদের পাশে ঠেলে দেয় এবং নিজেও পিছিয়ে যায় যাতে চাপা না পড়ে। এখন একটি পাথরের দেওয়াল তাদের মাঝে দাঁড়িয়ে আছে। জুলিয়া বাচ্চাদের বলে যে তারা তাকে ঝাড়া সামনে এগিয়ে যাক, কিন্তু ক্যাসি রাজি হয় না এবং জোর দিয়ে বলে যে তার মাকে ওঠার চেষ্টা করা উচিত। অনেক তর্ক ও চিৎকারের পর জুলিয়া প্রতিশ্রুতি দেয় যে পরে সে তার বাচ্চাদের খুঁজে নেবে। বাধ্য হয়ে ক্যাসি তার ভাইকে টেনে সামনে নিয়ে যায়। বাচ্চারা পাথরে পথ বেয়ে উঠে সাবমেরিনের দিকে দৌড়ায়, কিন্তু সেখানে পৌঁছে দেখে নাও বাইরে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। সে জানায় যে তার জন্য সব শেষ এবং এখন বাচ্চারা সাবমেরিন নিতে পারে কারণ একটি অতিরিক্ত জায়গা থাকবে। এটা ভেবে ক্যাসি আবার তার মাকে খুঁজতে দৌড়ায়। তখনই জুলিয়া কাকড়াদের আসতে দেখে এবং গুলি চালানো শুরু করে। সে কয়েকটি কাকড়া মেরে ফেলে, কিন্তু ঝাঁকটি খুব বড় ছিল এবং সবার সঙ্গে লড়াই করা কঠিন হয়ে যায়। ঠিক তখনই ক্যাসি দেওয়ালের ওপর দেখা যায় এবং হাত বাড়িয়ে দেয়। জুলিয়া তার আহত পা সত্ত্বেও দূরত্ব উঠতে শুরু করে। ক্যাসির সাহায্যে সে অন্য পাশে পৌঁছে যায় এবং দুজনে একসঙ্গে সাবমেরিনের দিকে দৌড়ায়। ব্যান আগে থেকে ওপরে দাঁড়িয়ে ছিল এবং গুলি চালাতে থাকে যাতে কাকড়ারা ব্যস্ত থাকে যতক্ষণ না পরিবার ওপরে ওঠে। কাকড়ারা নাওয়ের দেহে পৌঁছাতে তাকে খেতে শুরু করে। জুলিয়া বন্দুক তুলে গুলি চালিয়ে যায় যতক্ষণ না বাচ্চারা ভেতরে ঢুকে যায়। তারা নিরাপদ হলে জুলিয়া বুঝতে পারে গুলি শেষ হয়ে গেছে, তাই সে বন্দুক কাকড়াদের দিকে ছুঁড়ে ফেলে এবং তার বাচ্চাদের সঙ্গে ভিতরে ঢুকে যায়। পরিবার হ্যাজ ভালোভাবে লক করে এবং জানালা দিয়ে দেখে কাকড়ারা সাবমেরিনের ওপর চারপাশে ঘুরছে। ঠিক তখনই সমুদ্রে পানি ফিরে আসে, তাই তিনজন দ্রুত তাদের সিটে বসে বেল্ট বাঁধে এবং একে অপরের হাত ধরে। তীব্র ঢেউ সাবমেরিনকে জোরে জোরে এদিক ওদিক ছুঁড়ে ফেলতে শুরু করে। এতে জুলিয়ার পুরো যাত্রার দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে এবং ক্যাসি বমি করে। শীঘ্রই সেই তীক্ষ্ণ শব্দ আবার ফিরে আসে এবং পরিবার অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পরে জুলিয়া ও বাচ্চার জ্ঞান ফিরে পায় এবং নিজেদের জীবিত দেখে খুশি হয়। তারা হ্যাচ খুলে বাইরে বেরিয়ে দেখে যে ডেউ সাবমেরিনকে একটি ধ্বংসপ্রাপ্ত শহরে ফেলে দিয়েছে, অর্থাৎ এখন বেঁচে থাকার এবং নতুন জীবন শুরু করার আশা আছে। এবং এখানেই সিনেমা শেষ হয়। প্রকৃতির এই ভয়াবহ রূপের সামনে একটি পরিবার যেভাবে লড়ে গেল তা আমাদের শেখায় পরিস্থিতি যত খারাপই হোক, প্রিয়জন পাশে থাকলে সব বাধা জয় করা সম্ভব। কিন্তু আপনাদের কি মনে হয়, সমুদ্র কি আসলেই ফিরে আসবে নাকি এটি পৃথিবীর শেষ দিন? আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমাদের এই ছোট পরিবারের সাহসী লড়াইগুলো যদি আপনার মন ছুঁয়ে থাকে তবে একটি লাভ ইমোজি দিয়ে আপনার ভালোবাসা প্রকাশ করবেন। দেখা হবে পরের রোমাঞ্চকর কোনো গল্পে। ততক্ষণ ভালো থাকুন।